বিএনপি জনগণের সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতেই বাজেটে 7টি নিত্যপণ্যের উপর কর প্রত্যাহার করেছে সরকার। এরপরও বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনা দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি। সকালে কক্সবাজারে ঐতিহাসিক পাতলি খাল পুনঃখননের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আশ্বাস দেন, আগামী 1 বছরের মধ্যে 8 থেকে 10,000 কৃষকের কাছে কৃষি কার্ড, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। সবশেষ কক্সবাজার এসেছিলেন 2004 সালে। 22 বছর পর দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথম কক্সবাজারে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারে আসেন প্রধানমন্ত্রী। আষাঢ়ের আগাম বৃষ্টি, বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনের প্রথম কর্মসূচি পিএম খালের পাতালি খালের পুনর্খনন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। কোদাল হাতে মাটি কেটে বাবা শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খালের পুনর্খননের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, ভোটের কালির দাগ শুকোনোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে তার সরকার। আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। কারণ এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। আগামী 1 বছরের মধ্যে 8 থেকে 10,000 কৃষকের মাঝে কৃষি কার্ড, নারীদের স্বাবলম্বী করতে দেয়া হবে ফ্যামিলি কার্ড। কালি শুকানোর আগে আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। এই সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় আমরা চেষ্টা করছি প্রত্যেক উপজেলা 8 থেকে 10,000 মায়ের হাতে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে দেব। এ সময় বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের স্থিতিশীলতা চায় না তারাই এই বাজেটের সমালোচনা করছে। বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। বাংলাদেশি বিএনপির প্রথম ও শেষ ঠিকানা দাবি করে দেশ পুনর্গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। দেশ আমাদের সকলে, এই দেশই আমাদের প্রথম ঠিকানা, এই দেশই আমাদের শেষ ঠিকানা। সেজন্যই আমরা বলি, এই দেশকে গড়লে আমরাই ভালো থাকবো, আমাদের সন্তানরাই শান্তিতে থাকতে পারবে। মোহাইমিনুল খান অপু, ৭১। দর্শক, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরের আরও খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। হোসেন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রধানমন্ত্রী ঠিক এখন কোন কর্মসূচিতে যোগ দিচ্ছেন এবং এরপর তিনি কোথায় যাবেন, আর জনসভায় আসলে দলের নেতাকর্মীরা যে তার কোন বার্তার জন্য আসলে অপেক্ষা করছে, সব মিলিয়ে কক্সবাজার সফর সম্পর্কে একটু জানাবেন। নেন্সি, 2004 সালে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে এসেছিলেন। তিনি তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দলের। আজকের দিনে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সরকারের, তার আমন্ত্রণে কক্সবাজারে এসেছিলেন
তার ঠিক 22 বছর পর বলা যায় যে দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার তিনি এই কক্সবাজার সমুদ্র বিধৌত জনপদে এলেন এবং তার এই আগমন উপলক্ষে কিন্তু এই অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এই তাকে বরণ করে নেবার জন্য রাস্তার দুপাশে হাজারো মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। তিনি দিনের প্রথম কর্মসূচি হিসেবে পিএম খালির পাতলি খাল খনন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, যেটি তার বাবার স্মৃতি বিজড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার খনন করেছিলেন তার সময়ে এবং পরবর্তীতে তিনি তার এই খালটি পুনঃখনন জন্য তিনি পিএম খালিতে আসেন, সেখানে বক্তব্য রাখেন, সরকারের নানা প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন, স্থানীয়দের জনপ্রত্যাশা অনুযায়ী উন্নয়নের প্রতিশ্রুতি তিনি প্রদান করেন। তিনি বলেন যে আগামী বছরের মধ্যেই 8 থেকে 10 হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড এবং 8 থেকে 10 হাজার নারীকে স্বাবলম্বী করতে বা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি তিনি বলেন। এবং এই আপনি প্রতিবেদনে যেমনটা বলছিলেন যে আসলে বাজেটের সমালোচনায় যে বিরোধী দলের বাজেট সমালোচনা তারও কিন্তু একটি প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করেছেন। তিনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান পরের যে কর্মসূচিটি সেটি দুলহাজারা সাফারি পার্ক, এই সাফারি পার্কটি তিনি পরিদর্শন করছেন। এই মুহূর্তে তিনি সাফারি পার্কে আছেন। পাশেই স্থানীয়দের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবার কথা রয়েছে। সেখানে তারেক রহমান নিজেই তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কথা রয়েছে, সেই বৃক্ষরোপণ স্থানীয়দের সাথে নিয়ে এই বড় কর্মসূচির উদ্বোধন করবেন। এই মুহূর্তে দুলাজারা সাফারি পার্কে তিনি পরিদর্শন করছেন, পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। এর পরবর্তীতে 5 আগস্টের 24-এর গণ অভ্যুত্থানে প্রথম যে চট্টগ্রামের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম তার কবর জিয়ারত করতে যাবেন, তার পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। পরবর্তীতে আজকের যে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কক্সবাজারের চকরিয়া পেকুয়া সংসদীয় আসন 1 সেখানে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। পরবর্তীতে চকরিয়া থেকে আলাদা করে কয়েকদিন আগে যে প্রজ্ঞাপনটি হয়েছে নতুন উপজেলা মাতামুহুরী, সেই মাতামুহুরীর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন। পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তিনি বিশ্রাম করবেন। এরপরে চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় আসবেন, জনসভায় বক্তব্য রাখবেন। তবে আমি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে যেমনটা জেনেছি, এখানকার মানুষের যে প্রত্যাশা, মাদক নির্মূলে একটি প্রতিশ্রুতি এখানকার মানুষ প্রত্যাশা করছেন। এই জনপদের মানুষ একটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা নিশ্চয়তা প্রধানমন্ত্রীর কাছে চান। এছাড়া যে কক্সবাজারের যে উন্নয়ন বঞ্চনা ছিল এতকাল, যে পর্যটন বান্ধব একটি কক্সবাজার শহর গড়ে তোলবার প্রত্যাশা কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তারা। হোসাইন, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদ হোসাইন প্রধানমন্ত্রীর যে কক্সবাজার সফর, সেই কক্সবাজার সফরের বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিল। দলের ভবিষ্যৎ নেতৃত্বকে শক্তিশালী করতে তরুণদের এগিয়ে আনার উপর গুরুত্ব দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় নবগঠিত যুবদল কমিটির নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাতে অংশ নেন। তিনি আরও বলেন, যুবদলের নতুন নেতৃত্বকে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে। পাশাপাশি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বর্তমান বাংলাদেশ সরকারের একটা নীতি হচ্ছে যুবককে তারা সামনে আনতে চান, তরুণদেরকে সামনে আনতে চান এবং তারুণ্যের হাতেই বাংলাদেশের উন্নয়ন নির্ভর করছে। আজকে সেই জন্যে নতুন কমিটির যে কাজ, দায়িত্ব, সেটা অপরিসীম। আমরা বিশ্বাস করি তারা আমাদের দেশনায়ক, আমাদের নতুন বাংলাদেশের নেতা, ডাইনামিক লিডার তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে। সবাই মিলে চেষ্টা করলে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সকালে ঢাকায় 39তম মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশনে যোগ দিয়ে তিনি বলেন, সামাজিকভাবে বিভিন্ন সংস্থার উদ্যোগে সরকারের পাশাপাশি দেশের যেসব কাজ করা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আয়োজনে স্পিকার আরও বলেন, সমাজের উন্নয়নে লায়ন্সের মতো সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সরকারের কাজে সহায়তা করা উচিত।
আমি বিশ্বাস করি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সহমর্মিতার যে শিক্ষা তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আজকের এই কনভেনশন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি সেবার আদর্শকে আরও শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার ও অংশীদারিত্বমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। রাজধানীতে ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান একথা জানান। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে গণতান্ত্রিক ও অর্থনৈতিক কাঠামো মুষ্টিমেয় কিছু মানুষের দখলে ছিল। বর্তমানে বিএনপি সরকার দেশের সব নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে হাঁটছে। Our government possesses the political will, the strategic vision, and the unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia. We want to address all these stories and embrace all our potentials. We believe that each and every single citizen of the country must feel that the state institutions work for them. রাত নামলেই বদলে যায় বাংলাদেশ ভারত সীমান্তের চিত্র। ভারতের সীমান্ত আলোয় সজ্জিত, কাঁটাতারের বেড়ায় সুরক্ষিত। অন্যদিকে বাংলাদেশের দিকটা অরক্ষিত, যার সুযোগে আলো বন্ধ করে রাতের বেলায় অনেকেই ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষীরা। তবে আলো আধারের এই কঠিন পরিস্থিতিতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। দেশের উত্তর পশ্চিমের সীমান্ত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন মোহন ইসলাম। এপারে বাংলাদেশের সর্ব উত্তরের পঞ্চগড় আর ওপাশে ভারতের শিলিগুড়ি। এখন মধ্যরাত, এই মধ্যরাতেও সীমান্ত পাহারায় আছে বিজিবি এবং স্থানীয় মানুষ। কোনোভাবেই কোনো অনুপ্রবেশ কিংবা কোনো পশিন তারা করতে দেবে না বলে বদ্ধপরিকর। ভারত বলে পুশিং আমার এদিকে পার করে দেয়। আমরা এই যে তার জন্য এই যে বিডিআরের সাথে আমরা সবাই গ্রামবাসী মিলে সবাই সহযোগিতা করতেছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই না যে ভারত থেকে কেউ অবৈধভাবে আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করুক। আমাদের এইদিকে বাসা আসলে তো আমাদের কিভাবে আছে। এটি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর সীমান্ত, আর ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মালদা সীমান্ত। মাঝে দুইটি নদী আছে, কাঁটাতারে বেড়া রয়েছে। এই অবস্থাতেও গেল রবিবার 28 জনের মতো মানুষকে ঠেলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করিয়েছে বিএসএফ।
দেশ স্বাধীনের পর থেকে এই সীমান্তে কখনো কোনো সমস্যা হয়নি ভারত বাংলাদেশের মধ্যে। তবে এবারের ঘটনায় হতবাক এখানকার অধিবাসীরা। আমরা তো মানে ভয়ভীতি আতঙ্কের মধ্যে আছি এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকমই আর কি পথেই চলছে। জনগণ আছে যখন লাইট টাইট সব মারতে লাগে তখন এরা কিন্তু আলো টালো সব বন্ধ করে দেয়, বন্ধ করে যখন লোকজনের থেকে যখন চিল্লায় বাংলাদেশি তখন এরা কিন্তু সব পিছিয়ে যায়। ভারতের সুরক্ষিত সীমান্ত, অতিরিক্ত জনবলের বিপরীতে সীমাবদ্ধতার মধ্যে বিজিবি ও স্থানীয় মানুষ এদিকে মৌলভীবাজারে ভারতীয় সীমানার মধ্যে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশের মৃতদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিবি বলছে নিহত যুবক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল। এদিকে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার দুর্গম দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমানার মধ্যে বিএসএফ এর গুলিতে নিহত মুজিব আলীকে দেশে আনার জন্য চিঠি দিয়েছে বিজিবি। কর্মকর্তারা জানিয়েছেন এখনও বিএসএফ এর পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। দত্তগ্রামের মুজিব আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে শোকের মাতম। মৃতদেহ ফিরিয়ে আনার জন্য জোরালো দাবি তুলেছেন স্বজনেরা। আমার ভাই মাছ মারাত গেছিল আর ফিরত আইছে না, বাদে উনি গেছে গুল্লি করে মারছে। এখন মাছ মারাত গেছে, কয়েকজন গেছে গিয়া এরা আইছে আর আমার বাতিজা আইছে, এর বাজে গুল্লির আওয়াজ না গেছে, এর আগে গুল্লির আওয়াজ না গেছে। আমার ভাইকে আমার দেশে ফেরত চাই, আর আমার দাবি যে আমার বাড়ির যে ক্ষয়ক্ষতিটা হয়েছে ওইটার পরিপূর্ণ। এদিকে টেলিফোনে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় ২ ঘন্টা মুজিব আলীর মরদেহ ভারতীয় সীমানার মধ্যে পড়েছিল। সে জড়িত ছিল চোরাচালানের সঙ্গে। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশিনের চেষ্টা হয়। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি জানায় বিএসএফ এর কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদীপথে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেবার চেষ্টা করে। আমাদের বিজিবির এবং জনগণের মুখে এবং তোপের মুখে পড়ে তাদেরকে ফিরে নিতে বাধ্য হয়েছে। আবার গতকালকে রাতে অনেক রাত্রে তারা ১৫ জনকে পুশিং করার চেষ্টা করেছে। অন্ধকার রাত্রে মহিলা আর ছোট ছেলে পেলাকে তারা ছেড়ে দিয়েছে। আমরা সচেতন আছি, যদি ওপার হনে রাত্রে লোক পেঠিয়ে দেয় তাহলে আমরা বিজিবিকে জানিয়ে দেব এবং ধরিয়ে দেব। যে শুক্রবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি, পূর্ব উচনা, ঘোনাপাড়া, সোনাতলা সীমান্তে কাঁটাতার নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর বন্ধ হয় এই অপচেষ্টা। শুক্রবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। সেই ছবি প্রচার হয় গণমাধ্যমে। বিজিবি জানায় শনিবারের কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ এই পুশিনের কথা স্বীকার করেনি। লালমনিরহাট হাতিবান্ধা বনচৌকি বিওপির সীমান্তে শুক্রবার গভীর রাতে সার্চ লাইট নিভিয়ে ১৫ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায় ওই রাতেই তারা এই চেষ্টা ব্যর্থ করে দেয়। হাসান আহমেদ, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাদ। মিল্লাদ, একটু জানতে চাই, আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে নিহতের মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে বিজিবি উদ্যোগ নিচ্ছে, কি ধরনের উদ্যোগ নিচ্ছে একটু বিস্তারিত জানতে চাই সীমান্তের খবরাখবর। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আসলে ঘটনাটি গতকালকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এবং ঘটনার পর এখন আমি দাঁড়িয়ে আছি, আপনি হয়তো আমার পিছনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দত্তগ্রামের ওই সীমান্ত এলাকা। এবং সীমান্ত এলাকা মূলত এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন নদী আছে, এটা মনু নদী বলে, এবং সেই নদীর যে ওই পাড়টা হচ্ছে এই ভারতের সীমান্ত। এবং সেই সীমান্তের ৫০০ গজের ভিতরে অভ্যন্তরে সে মুজিব আলী চলে গেলে তার কিছু লোকজন নিয়ে বিএসএফ গুলি করে এবং গুলি
গুলি করার পর সে সেখানে মারা যায়। এবং এখানে সর্বশেষ যে তথ্যটি হচ্ছে যে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ 46 বিজিবি, তিনি আমাকে জানিয়েছেন যে কমান্ডার পর্যায়ে একটি বৈঠক ইতিমধ্যে হয়েছে এবং এখানে বাংলাদেশ থেকে একটি তীব্র যে তাদেরকে প্রতিবাদ জানানো হয়েছে। এবং এই ডেড বডিটি কখন আসবে সেটি এখনও সিদ্ধান্ত হয়নি, যেহেতু ভারতের এই যে পুলিশের কাছে এই মুহূর্তে ডেড বডিটি আছে এবং পুলিশের যে প্রক্রিয়া অবলম্বন করে সেটা বাংলাদেশের, আমি কথা বলেছিলাম কুলাউড়া থানা, যেহেতু কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, তিনি জানিয়েছেন যে তারা যে দুই দেশের পতাকা বৈঠক করে আমাদের পুলিশ এবং তাদের পুলিশের মাধ্যমে এবং বিএসএফ এবং বিজিবির যে হস্তক্ষেপে এই ডেড বডিটি দেওয়া হবে মুজিব আলীর, তবে সেটা আজকে দেওয়ার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, মূলত যে পরিবার থেকে যেটা বলা হয়েছে, তারা কয়েকজন বন্ধু গিয়েছিল, তারা সেখানে ওই যে এই যে নদীতে মাছ ধরতে, পরে তারা গুলির শব্দ শুনে এবং পরে দেখা যায় যে বিএসএফ গুলিতে সে মারা গেছে। পরে বিএসএফ তার ডেড বডিটি ভারতের নিয়ে যায় এবং যেহেতু ভারতের অভ্যন্তরের এলাকায় ঘটনা আছে 500 গজের অভ্যন্তরে, ফলে এই বিষয়টি বিএসএফ যেটা বলেছে, পাশাপাশি বিজিবি বলেছে যে অলরেডি তার চোরা কারবারের সাথে তারা জড়িত ছিল এবং দীর্ঘদিন ধরে তারা চোরা কারবার জড়িত ছিল, ফলে এই হস্তান্তরের প্রক্রিয়াটা একটু হয়তো সময় লাগতে পারে। পরিবারের পক্ষ থেকে দাবি হচ্ছে যে ডেড বডিটি বাংলাদেশের কাছে হস্তান্তর। মিল্লাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফারুক মিল্লাদ আমাদেরকে মৌলভীবাজারের সীমান্ত থেকে জানাচ্ছিলেন একজন নিহতর মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে বিজিবি কি উদ্যোগ নিয়েছেন এবং সীমান্তর আপডেট। চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সকালে রাজধানী গ্রিন রোডে কোম্পানিটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানান। গ্র্যাচুইটি, বেতন, অর্জিত ছুটির পাওনা পরিশোধ সহ শ্রম আইন বহির্ভূত কাউকে চাকরিচ্যুত না করার দাবিও করেছেন তারা। তাদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। কয়েক শতাধিক কর্মীর চাকরিচ্যুত কথা তুলে ধরে তারা বলেন, মানবেতর জীবনযাপন করছেন তারা। চাকরিতে পুনর্বহাল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ড্রাগ ইন্টারন্যাশনালের চাকরি হারানো কর্মকর্তা কর্মচারীরা। 28 বছর চাকরি করলে চাকরির বয়স তো শেষ, কোনো কোম্পানিতে আমাদেরকে এখন আর নিচ্ছে না, চাকরিতে আর করার কোনো সুযোগও নাই। এখন মানবতার অবস্থায় আমরা ফ্যামিলি নিয়ে জীবনযাপন করছি, কোনো চাকরি নাই, কোনো কিছু নেই, বসে থাকে কতদিন। আমাকে 1 বছরের আনলিভ টাকা দিয়ে আমারটা বিদায় করে দেওয়া হচ্ছে, আমি 16 বছরের আনলিভ পাবো। প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং আনলিভের যে একটা টাকা পাওয়া না থাকে এবং দিয়েছে, এবং এর আগে সবাইকে দিচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কাউকেই সেই টাকা দেয়নি। প্রথম দাবি, চাকরি ফিরিয়ে দিতে হবে আমাদের প্রথম দাবি। আমি 18 বছর পরে আমাকে যাওয়ার জায়গা নাই, আমি নদীর মাঝখানে আছি, এপি তীরেও আসতে পারতেছি না, ও তীরেও যাইতে পারতেছি না, আমাকে এখন ডুবে যেতে হবে। মৃত্যুর আগেই নথিপত্রে মৃত ঘোষণা করা হচ্ছে ভাতাপ্রাপ্ত বহু প্রবীণকে। পরে তাদের নাম, বরাদ্দ কার্ডগুলো দেয়া হচ্ছে জনপ্রতিনিধিদের ইচ্ছে অনুযায়ী। অনিয়মের এমন খবর পাওয়া গেছে জয়পুরহাটে 5 বিবিতে। তবে অভিযুক্তরা বলছেন এটা ভুলবশত হয়েছে। আর সমাজসেবা কর্মকর্তার আশ্বাস, তদন্ত করে ভাতাপ্রাপ্তদের কার্ড ফিরিয়ে দেওয়া হবে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জীবনের শেষ প্রান্তে এসে নির্মম প্রতারণার শিকার হলেন জয়পুরহাটের 5 বিবির অনেক বৃদ্ধা। আমি বয়স্ক ভাতা পাসলাম, সেই বয়স্ক ভাতার 2 বছরতে আমি আর পাই না। আমার শাশুড়ি কোনো টাকা পয়সা পায় না, কিছু পায় না, আমিও যাই ঘুরে ঘুরে আমার শাশুড়িকে নিয়ে আসি। বয়স্ক ভাতা পাসলাম, পাতে বন্ধ হয়ে গেল, মারা যায় তো খোঁজ করে বেঁচেই আছে এখনো। এখানকার সন্তোষ মনে হয় বয়স্ক ভাতা পেত আর পায় না, এখন তাকে মৃত্যু বানাচ্ছে। জীবিত থেকেও রাষ্ট্রীয় নথিতে তারা মৃত বনে গেছেন। এসব অসহায় মানুষের মধ্যে এখন হতাশা আর বঞ্চনার দীর্ঘশ্বাস। চেয়ারম্যান মেম্বার লেগেছে যে মৃত, ওই জানাজানি হয়, আর টাকা পাচ্ছে না। রজিবউদ্দিনের স্ত্রী বানু, উনি বেঁচে আছেন, এখন কিভাবে তার মৃত্যু ঘোষণা করে তার ভাতাটা বন্ধ করছে। চেয়ারম্যান মেম্বার একজনের টাকা কাটে আরেকজনকে দেয়, নিজস্ব লোক। অভিযুক্ত ইউপি সদস্যরা দায় এড়ানোর চেষ্টা করেন। সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মীরা বলছেন, মৃত দেখিয়ে বাতিল হওয়া কার্ড ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসনা নামে, আমার জানা মতে হাসনা নামে তো মৃত্যু নয়, জীবিত।
তবে ওকে আমরা অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু পাইনি। প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক এটা উপস্থিত যাচাই করেছিল, যে যে ব্যক্তিগুলো উপস্থিত ছিল না তাদের মধ্যে একটি টিক চিহ্ন দিয়ে দিয়েছিল। চেয়ারম্যান তখন আমি বললাম কি করা যায়, তখন বললাম তাহলে ভাই কি করা যায় আপনি সিদ্ধান্ত দেন। তখন বলে যে এটা তাহলে নিখোঁজ, এটা প্রত্যয়ন দিয়ে বর্তমানে স্থগিত রাখা হোক। এমন অমানবিক ঘটনায় দুঃখ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা সমাজ সেবা কর্মকর্তা ও জেলা প্রশাসক। জীবিত ব্যক্তিকে মৃত্যু দেখানো হয়েছে, খুবই দুঃখজনক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক তালিকাটা আমি নিজে দেখলাম। এই বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা দোষী বা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভাতা প্রাপ্তির যে প্রক্রিয়া আছে সেখানে তাকে অনুপস্থিত রাখা হয়েছে, সেগুলো আমরা একইভাবে যাচাই করে যদি যাচাইন্ত সঠিক পাওয়া যায় তথ্য, অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ভাতা আত্মসাতের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রকৃত ভাতা প্রাপ্তদের কার্ড ফিরিয়ে দেওয়ার দাবি সবার। পিন্টু হাজং, ৭১। এই তো সেদিন সিনেমার সেট যেন কুরুক্ষেত্রের ময়দান। বিশাল আকৃতির অ্যানালগস ক্যামেরায় মাইলের পর মাইল সেলুলয়েড ফিতা, তাতেই জীবন্ত হয়ে উঠত রূপালী পর্দা। সময় বদলেছে, ডিজিটাল সময়ে ডিজিটাল ক্যামেরায় নিমিষেই ধরা দিচ্ছে হাজারো দৃশ্য। তবে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে বদলানো সময়টা যেন আজও থমকে আছে। নস্টালজিয়ার সেই গল্প জানাচ্ছেন শাহনাজ শারমিন। চকচকে লেন্সগুলো যেন হাতছানি দিচ্ছে, যেন বলছে আয় অতীতের পানে তাকাই। পরতে পরতে সিনেমার ফেলে আসা অতীত, অ্যানালগ যুগের দুর্লভ সব ক্যামেরা, আদিম লেন্স আর প্রজেক্টর। এর কোনোটিতে সত্যজিৎ বুনেছেন পথের পাঁচালী, কোনোটিতে মৃণাল সেন হয়ে উঠেছেন পদাতিক। রমেশ সিপ্পি এই ক্যামেরাতেই তৈরি করেছেন ব্লকবাস্টার অ্যাকশন থ্রিলার শোলে। পরতে পরতে ইতিহাস। তবে ইতিহাস সংরক্ষণের ভাবনাটা ভারতীয় নিরীক্ষাধর্মী সিনেমা ও অ্যানিমেশনের অগ্রদূত প্রমোদ পাটির। ১৯৬০ থেকে ৭০-এর দশকে ভারতের ফিল্মস ডিভিশনের প্রধান হিসেবে প্রামাণ্যচিত্র এবং পরীক্ষামূলক অ্যানিমেশনে ভারতীয় ভিজুয়াল স্টোরি টেলিংয়ের যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন প্রমোদ। তার ভাবনাকে সম্মান জানাতে ভারত সরকার ২০২৪ সালে গড়ে তোলে এই সংগ্রহশালা। তারপর থেকেই এটি চলচ্চিত্রপ্রেমী ও গবেষকদের তীর্থভূমি। মিউজিয়ামের ভেতরে পা রাখলেই মনে হবে আপনি সিনেমার এক জাদুকরী টাইম মেশিনে চড়ে বসেছেন। শুধু কি তাই, চলচ্চিত্র শিল্পের শিক্ষার্থী এবং গবেষকদের জন্য এটি অপার সম্ভাবনা। এক লহমায় জানা যাবে কেমন করে সীমিত প্রযুক্তির যুগেও চমৎকার সব মাস্টারপিস তৈরি হয়েছিল। যারা এখন সিনেমা নিয়ে পড়াশোনা করছে, ওই এদের জানা দরকার। এরা সেই প্রসেসটা বোঝে না। ডিজিটাল প্রসেসটা ওদের মনে হয় অনেক সহজ, কিন্তু এই প্রসেসটা যে কত ইম্পর্টেন্ট সেটার জন্য আমরা এই ধরনের একটা মিউজিয়াম তৈরি করেছি। সোম থেকে শুক্রবার সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। তবে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ভিতরে হওয়ায় সাধারণ দর্শকদের এখানে প্রবেশের জন্য নিতে হয় পূর্ব অনুমতি। সিনেমা তো শুধু বিনোদন নয়, সিনেমা হচ্ছে সংস্কৃতি। সেই সংস্কৃতি যাত্রার ভবিষ্যৎ তৈরিতে অতীতের ভিতটাও জানা চাই। সেলুলয়েডের এই নস্টালজিয়া আপনাকে নিয়ে যাবে অতীতে, ছুঁয়ে দেখতে পারেন। শাহনাজ শারমিন, ৭১, SRFTI, কলকাতা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।